সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাস ইসরায়েল পুরোপুরি যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর জানাবো সুখবর, ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান। এদিকে যুক্তরাজ্যে আজ নির্বাচন, ভরাডুবি হতে পারে ক্ষমতাসীন দলের। দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত, গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত। এবং সর্বশেষ জানিয়ে দিব, আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক ইসরায়েলি বন্দীরা। ইসরায়েলের শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রতিশোধ নিতেই গতকাল দফায় দফায় ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। খবর এএপি এর। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টাক্রমণ চালায় ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে। এখন পর্যন্ত গাজায় প্রায় 38,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও পাল্টা হামলার ঘটনা বেড়ে গেছে। চাইরে একটি গাড়িতে ইসরায়েলি হামলা দক্ষিণ লেবাননে একজন শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র এপিকে তথ্য জানিয়েছেন। ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামে নাসির নিহত হয়েছেন। তিনি হজ আবু নামেও পরিচিত। এছাড়াও আরও এক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে নাসিরকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তিনি হিজবুল্লাহর আজিজ ইউনিটের কমান্ডার ছিলেন। তাদের দাবি ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটই দায়ী। হিজবুল্লাহ জানিয়েছে নাসের হত্যার প্রতিশোধের অংশ হিসেবে তাদের যোদ্ধারা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দুটি অবস্থানে শতাধিক কাতিউষা রকেট দিয়ে আক্রমণ করেছে। এছাড়াও ইসরায়েলের একটি অবস্থানে কাতিউষা রকেট, উত্তর ইসরায়েলের দুটি সামরিক স্থানে ফালাক রকেট এবং ভারী বুরকার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে বলেন, লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় 100 রকেট ছুড়েছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলার তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে। হামলা বাড়িয়ে দেয় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান। ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান, এমন কথা জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। গেল এপ্রিল ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। সেই হামলায় সাফল্য পেয়ে ইরানের বুকের ছাতি ফুলে উঠেছে। ইরানের মিডিয়া জানিয়েছে, তাই আরও একবার ইসরায়েলে হামলা চালানোর পথ খুঁজছে তেহরান। গাজা উপত্যকায় স্বজন হারানোর অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেছেন ইসলামী বিপ্লব বাহিনীর এরোস্পেস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইরানের শীর্ষ এই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিরা গাজা থেকে এসেছেন তিনি তা নিশ্চিতভাবে জানা যায়নি। হাজিজাদের বরাতে মেহের নিউজ জানিয়েছে, আমরা অপারেশন 2 প্রমিস 2 এর সুযোগ আসার অপেক্ষায় আছি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য গর্ব প্রকাশ করেছেন হাজিজাদে। 2020 সালে ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছিল ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিবাদে ওই হামলা চালায় তেহরান। ইরাকের বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিল সুলাইমানি। এর আগে চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে কার্ডস লিখেছেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রা সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এক বার্তায় আরও জানায়, যদি এমন পরিস্থিতি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে। ইরানের এমন মন্তব্যের পরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া দেখান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হনের জবাবে গেল 14 এপ্রিল কয়েকশো মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এমন নজিবিন হামলায় হসকচিয়ে যায় ইসরায়েল। সেই হামলা ঠেকাতে ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এমনকি জর্ডানও ইসরায়েলকে সাহায্যে এগিয়ে যায়। তবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা ইরানকে টেনে নিতে পারে। যুক্তরাজ্যে নির্বাচন আজ, ভরাডুবি হতে পারে ক্ষমতাসীন দলের। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আজ, এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। তবে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। যুক্তরাজ্যের পার্লামেন্ট মোট আসন 650টি। সার্ভেনশনের সেন্ট্রাল সিনোয়ারি তথ্য অনুযায়ী লেবার পার্টি 484 আসনে জয় পেতে পারে, যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলের 418টি আসনে জয়ের থেকেও বেশি। 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতা
ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। পূর্বাভাসে বলা হচ্ছে ক্ষমতাসীন দলটি মাত্র 64 আসনে জয় পেতে পারে, যা হতে পারে দলটি প্রতিষ্ঠার সর্বনিম্ন আসনের জয়। 1834 সালে কনজারভেটিভ দলের জন্ম হয়। তাছাড়া ডানপন্থী রিফর্ম ইউটিকে পার্টি জিততে পারে 7 আসনে। অন্যান্য এমআরপি বিশ্লেষণে লেবার পার্টির ছোট ব্যবধানে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে রেডফিল্ড ও উইলটন স্টাডিজের জরিপেও লেবার পার্টির জয়ের কথা বলা হয়েছে। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় 5 বছরে। গতবারে অর্থাৎ 2019 সালে নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। 40 বছরের ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন। 2022 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল 42। আধুনিক সময় ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধান সুনাক। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ের স্টারমার, তার বয়স 61 বছর। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। 1945 সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট চলবে রাত 10টা পর্যন্ত। খবর বিবিসির। স্থানীয় স্কুল এবং কমিউনিটি হলের মতো ভবনগুলোতে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দিবেন লাখ লাখ ভোটার। হাউস অব কমন্সের 650 জন পার্লামেন্ট সদস্যকে নির্বাচন করবেন প্রায় 4,60,00,000 ভোটার। দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত। গাজায় গণহত্যা নয়া দিল্লিও জড়িত। ভারত গত 9 মাসে গাজা ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখন অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক, অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। পার্স টুডে রিপোর্টে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ইসরায়েলের সঙ্গে ভারতও জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে, যা গোটা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে। এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়াদুত আহরনাত। গাজা যুদ্ধের প্রয়োজনে গোলাবারুদ একটা বড় অংশই ভারত সরবরাহ করেছে। ভারত তার নীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েলকে সামরিক সমর্থন ও সহযোগিতাও দিচ্ছে ভারত। 1947 সালে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম আরব দেশ হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলএ কে ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। 1988 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় প্রথম দেশগুলোর একটি হলো ভারত। ভারত 1950 সালে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিলেও 1992 সালের আগ পর্যন্ত এর সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা আল-আকসা তুফান অভিযান পরিচালনা করার পর ভারত ইহুদিবাদী ইসরায়েলের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন নিয়ে ছুটে আসে। সর্বশেষ জানিয়ে দিব, আত্মহত্যার চেষ্টা করছে গাজা আটক ইসরায়েলি বন্দীরা। গাজা আটক কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। টেলিগ্রামে এক পোস্টে তিনি এই তথ্য জানান। আবু হামজা বলেছেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারা এই আত্মঘাতী পথ বেছে নিয়েছে। তিনি আরো বলেন, ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা পাচ্ছে, অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কিভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর এসব দৃশ্য এখনো তাদের পীড়া দিচ্ছে। গত মাসে ইসরায়েলি বাহিনীর 4 ইসরায়েলি বন্দীকে মুক্ত করার জন্য নুসরাত শরণার্থী শিবিরে 270 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া প্রায় 700 জনকে হত্যা করেছে এবং আহত করেছে।